ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষের আজকে কিন্তু নবম দিন। টানা ৮ দিন যাবৎ সারা পৃথিবী কিন্তু এই ধ্বংসযজ্ঞ দেখে চলেছে। একদিকে ইসরায়েল যেরকম যুদ্ধবিমান দ্বারা ক্ষতিগ্রস্ত করে চলেছে, অন্যদিকে ইরানও কিন্তু ছুড়ছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। দুই দেশেরই কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। সাম্প্রতিক একটা রিপোর্টে দেখা গেছে ইরানের প্রায় ৬৩৯ জনের মতো মানুষ কিন্তু মারা গেছে। আর এই যে ৬৩৯ জন মানুষ মারা গেছে, তার মধ্যে অনেক কিন্তু আছে যারা বেসামরিক নাগরিক। এমনকি বাচ্চা, শিশু এবং মহিলাও কিন্তু আছে। অন্যদিকে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু কম নয়। ইসরায়েলের অসংখ্য স্থাপনা ধ্বংস হয়েছে এবং সেই সাথে মৃতের সংখ্যা কিন্তু ২৫ ছাড়িয়েছে। দুই দেশেই আহত লোকের সংখ্যা প্রায় ২,০০০-এর বেশি। আর যদি সামগ্রিক ক্ষয়ক্ষতির হিসাব করা হয় তাহলে সেটা কিন্তু অনেক বেশি। ইতিমধ্যেই একদিকে যেরকম ইরানের ধ্বংস হয়েছে বহু স্থাপনা, হাসপাতাল, সামরিক ঘাঁটি, অন্যদিকে ইরানও কিন্তু ধ্বংস করেছে ইসরায়েলের অনেক কিছু। অনেক সরকারি প্রতিষ্ঠান, পারমাণবিক কেন্দ্র, হাসপাতাল, এমনকি অনেক বেশি বড় বড় স্থাপনা বা আবাসিক বাড়িঘরও কিন্তু তারা ধ্বংস كان করেছে। هذا سلام অন্যদিকে نخبر বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু যুদ্ধ বন্ধের দিকে কোনো তার আগ্রহ নেই, বরং তিনি অনেক বেশি উল্টাপাল্টা থ্রেট দিয়ে যাচ্ছেন। গত ২ দিন আগে তো উনি সরাসরি আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন। অন্যদিকে আয়াতুল্লাহ আল খামেনিও কিন্তু যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তাই এখন দেখার বিষয় যে কে কার বন্ধু হিসাবে কাকে পাচ্ছে আর কে কার শত্রু হিসাবে কাকে পাচ্ছে। এখানে কিন্তু একটা বড় রোল প্লে করবে চায়না, রাশিয়া, কোরিয়া, ইউএসএ এবং অন্যান্য দেশ। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে যে চাইনিজ যে প্রযুক্তি তা কিন্তু কাজ করবে ইরানের পিছনে। চায়না কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে অনেক বেশি আগানো। চায়নার ইতিমধ্যেই তারা কিন্তু প্রস্তুত করেছে অনেক বেশি আধুনিক যুদ্ধ বিমান। এখন সত্যিকার অর্থে চায়না, রাশিয়া বা কোরিয়া কতটুকু ইরানের পাশে থাকবে সেটাই আসলে দেখার বিষয়। অন্যদিকে ইসরায়েলের পিছনে কিন্তু সবসময়ই ছায়ার মতো লেগে আছে আমেরিকার মদদ, এবং আমেরিকা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয়ভাবেই ইসরায়েলকে সবসময় সহযোগিতা করে আসছে। ইসরায়েল যেসব যুদ্ধবিমান ব্যবহার করে বা যে সমস্ত যুদ্ধবিমানের দ্বারা ইরানের এত বড় বড় ক্ষয়ক্ষতি করেছে, তার প্রত্যেকটাই কিন্তু আমেরিকার বানানো। প্রশ্ন আসতে পারে, ইরান একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে বা এত বেশি আঘাত করছে তেল আবিবের উপর, কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করলে কেন ইরানেরই বেশি? এটার একটা কারণ ব্যাখ্যা করি। ইরানের কিন্তু শুধুমাত্র সক্ষমতা আছে মিসাইল তৈরির, কিন্তু ইরানের কিন্তু আধুনিক কোনো বিমান বা আধুনিক যুদ্ধ বিমান নাই যার দ্বারা তারা তেল আবিবের উপর আক্রমণ করতে পারে। ইরান শুধুমাত্র মিসাইল বানানোর ক্ষেত্রে পারদর্শী, কারণ তাদের যে সমস্ত পরমাণু ঘাঁটি বা এরকম অস্ত্র তৈরির কারখানা আছে সেখানে কিন্তু তারা শুধুমাত্র মিসাইল তৈরি করতে পারে। অন্যদিকে যুদ্ধবিমান তৈরি করার জন্য যে আধুনিক টেকনোলজির প্রয়োজন বা যে সমস্ত সফটওয়্যার প্রয়োজন তা কিন্তু ইরানের নেই। আর তা শুধুমাত্র আছে হচ্ছে যুক্তরাষ্ট্রের, এবং যুক্তরাষ্ট্র সেটা কিন্তু একদম সরাসরি সহযোগিতা করছে ইসরায়েলকে। কারণ আধুনিক যুদ্ধবিমান তৈরি করতে গেলে যেই সমস্ত সরঞ্জামাদি লাগে বা যে সমস্ত সফটওয়্যার লাগে সেটা কিন্তু কারোর একার পক্ষে বানানো সম্ভব নয়। এই সমস্ত যুদ্ধবিমান ২ বা ৩ দেশের সহযোগিতায়, এমনকি কখনো ইঞ্জিন আনতে হয় এক জায়গা থেকে, কখনো সফটওয়্যার নিতে হয় আরেক জায়গা থেকে, বা বডি বানাতে হয় আরেক জায়গা থেকে। তো এই সমস্ত কিছুর দিক দিয়ে কিন্তু ইসরায়েল ইরানের থেকে অনেক বেশি আগানো। কারণ ইসরায়েলকে যেটা বললাম যে শুরুর থেকেই সহযোগিতা করে আসছে ইউএসএ। তাই ইসরায়েলের এই সমস্ত যুদ্ধবিমান রাডারের চোখে ফাঁকি দিয়ে বা যেকোনো ধরনের আকাশ যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ফাঁকি দিয়ে কিন্তু আক্রমণ করে আবার নিজ দেশে চলে আসতে পারে। সম্প্রতি আমরা দেখেছি ইসরায়েলের এই সমস্ত যুদ্ধবিমান ইরানের আকাশে গিয়ে সরাসরি নির্দিষ্ট জায়গায় আক্রমণ করে আবার নিজ দেশে কিন্তু ফেরত এসেছে, এবং এই সমস্ত আক্রমণের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি, যার কারণে ইরানে মৃতর সংখ্যা এত বেশি। তার আগেও কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েল বিভিন্ন ধরনের একদম যে সমস্ত গুপ্ত হামলা করেছে, এবং ওই সমস্ত গুপ্ত হামলার দ্বারা সরাসরি তারা টার্গেটকে কিন্তু হত্যা করেছে।
এই ধরনের এক একটি যুদ্ধ বিমান বানাতে অনেক বেশি অর্থের প্রয়োজন হয়, যেই অর্থের যোগানদাতাও কিন্তু ইসরায়েল নিজে এবং ইউএসএ। যেহেতু তারা অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ, তাই তারা কিন্তু এই ধরনের যুদ্ধ বিমান বানাতে পারছে। অন্যদিকে ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা এবং সেই সাথে কূটনৈতিক সম্পর্ক খারাপ থাকার কারণে ইরান কিন্তু এই ধরনের যুদ্ধ বিমান বানাতে পারে না। তাই এই যে যেই যুদ্ধ চলমান আছে সেই যুদ্ধে বিজয়ী হতে গেলে কিন্তু এই ধরনের যুদ্ধ বিমান অবশ্যই প্রয়োজন। এবং এই সক্ষমতার দিক দিয়ে যেহেতু ইসরায়েল আগানো এবং ইরান পেছানো, তাই এই যুদ্ধের ভবিষ্যৎ কিন্তু এখন নির্ভর করছে মিত্র দেশগুলোর উপর। পাশাপাশি যেই সমস্ত মিত্র দেশ রয়েছে যেরকম চায়না বা রাশিয়া বা কোরিয়া, তারা এখন কোন দিকে যাবে সেটার উপর কিন্তু নির্ভর করছে এই ইরান ইসরায়েল যুদ্ধের ভবিষ্যৎ। শুরুতে ইসরায়েল যুদ্ধটাকে খুব সহজভাবে নিলেও ইরান কিন্তু তার প্রতিবাদ করছে খুব শক্তভাবে। এবং এখন আর কিন্তু ইসরায়েলের পক্ষে ইরানের যে ব্যালিস্টিক মিসাইল হামলা, সেগুলা ঠেকানো কিন্তু দিনকে দিন কঠিন হয়ে পড়ছে। এবং ইরানের এই ব্যালিস্টিক মিসাইল কিন্তু মাঝে মধ্যেই ইসরায়েলের যে আয়রন ডোম, সেই আয়রন ডোমের চোখকে ফাঁকি দিয়ে কিন্তু ইসরায়েলের মাটিতে আঘাত করতেছে। তার বাহিরেও বিভিন্ন ধরনের যে সংগঠন আছে তাদের পক্ষ থেকেও কিন্তু বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের হামলার কথা শোনা যাচ্ছে। তার মানে হচ্ছে সবকিছু মিলিয়ে ইসরায়েলের জন্য এই যুদ্ধটা কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। অন্যদিকে তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, সেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে প্রতিনিয়তই কিন্তু খরচ হচ্ছে কোটি কোটি মার্কিন ডলার। একটা সমীক্ষাতে দেখা গেছে যে এক একটা ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে ইসরায়েলের খরচ হয় প্রায় 1 বিলিয়ন মার্কিন ডলার। যার কারণে প্রতিদিন ছোড়া শত শত ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে ইসরায়েলের যেই পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, তার দ্বারা কিন্তু তারা এই যুদ্ধকে বেশি সময় দীর্ঘায়িত করতে পারবে না। অন্যদিকে আমেরিকাও কিন্তু একটা দোদুল্যতার মধ্যে আছে যে তারা সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করবে কি করবে না। এখন পর্যন্ত ট্রাম্প কিন্তু একবার এক এক ধরনের বক্তব্য দিয়ে আসছেন। কখনো বলছেন আগামীকাল থেকেই সহযোগিতা শুরু করবে, আবার কখনো বলছেন যে তারা 2 সপ্তাহ সময় নিবে। অন্যদিকে ইউএসের রাস্তাঘাটে মানুষজন কিন্তু যুদ্ধ বন্ধের জন্য আন্দোলন শুরু করেছে, কারণ আমেরিকান জনগণ চায় না যে তাদের দেশে যুদ্ধ আবার শুরু হোক। আবার ইসরায়েল একে তো গত কয়েক বছর যাবৎ ফিলিস্তিনের সাথে যুদ্ধ করে আসছে এবং এখন এসে আবার ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। তাই পরপর এই দুইটা যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য কিন্তু অনেক বেশি কঠিন। এমনকি যদি তারা লম্বা সময় এই যুদ্ধকে কন্টিনিউ করে তাহলে তাদের অর্থনীতিতে কিন্তু অনেক বড় প্রভাব পড়বে। এবং ইরানের মিসাইলের আঘাতে এখন কিন্তু ইতিমধ্যে ইসরায়েলের মানুষজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে তারা কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। এমনকি আপনারা জানেন কিনা যে ইসরায়েলের প্রতিটা বাড়িতেই কিন্তু বাংকার রয়েছে। তো সেই বাংকারের ভিতরে 2-4 ঘন্টা, একদিন 2 দিন থাকা সম্ভব। কিন্তু কন্টিনিউয়াস প্রতিদিন যদি এরকম বৃষ্টির মতো মিসাইল হামলা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই বাংকারের ভিতরে থেকেও কিন্তু ইসরায়েলের লোকজন প্রাণ রক্ষা করতে পারবে না। এখন পর্যন্ত ইরানের যেই পরিমাণ ব্যালিস্টিক মিসাইলের স্টক আছে বা তাদের প্রতিদিন এই মিসাইল বানানোর যে পরিমাণ সক্ষমতা আছে, তার দ্বারা ইরান কিন্তু কয়েক মাস পর্যন্ত ইসরায়েলের উপর আক্রমণ চালিয়ে যেতে পারবে। অন্যদিকে ইরান যদি এরকম মাসব্যাপী আক্রমণ চালিয়ে যায় বা এই মিসাইল হামলা চালিয়ে যায়, ইসরায়েল কিন্তু তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা দিয়ে আর বেশি দিন সেটাকে প্রতিহত করতে পারবে না, বা তার যে খরচ সেটা বহন করতে পারবে না। অন্যদিকে ইসরায়েলের উপর কিন্তু প্রতিনিয়তই বাড়ছে আন্তর্জাতিক চাপ। ইতিমধ্যে জাতিসংঘের একটা কমিটি কিন্তু জানিয়েছে যে তারা যেই কারণ দেখিয়ে ইরানের উপর আক্রমণ করেছিল তার সত্যতা তারা খুঁজে পায় নাই। মানে ইরানে তারা কোনো ধরনের পারমাণবিক বানানোর মতো কোনো কিছু তারা পায় নাই। তাই ইসরায়েল যে আক্রমণ ইরানের উপর করেছে সেটা কিন্তু একটা দেশের সাথে কোনোভাবেই তারা করতে পারে না, বা এটা তাদের যে নিয়ম আছে জাতিসংঘের সেটার কিন্তু বরখেলাফ। বা সরাসরি ইসরায়েল যে আক্রমণ ইরানের উপর করেছে সেটা কিন্তু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
যার কারণে পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু ইসরায়েলকে নিন্দা জ্ঞাপন করছে এবং আস্তে আস্তে ইরানের জনসমর্থন কিন্তু বাড়তেছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় ইসরায়েল খুব অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক চাপেরও সম্মুখীন হবে। যদিও ইসরায়েল এই সমস্ত আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করেই দীর্ঘদিন যাবৎ কিন্তু ফিলিস্তিনের উপর আক্রমণ করেই আসছে। কারণ ইসরায়েল হচ্ছে এমন একটা রাষ্ট্র যারা আসলে নিজেরা অনেক বেশি সক্ষমতা অর্জন করে ফেলেছে, যার কারণে তারা কোনো কিছুরই তোয়াক্কা করে না। অন্যদিকে ইরানের যে শিয়া মুসলিম তারাও কিন্তু জাতিগতভাবে এমন একটা জাতি যারাও ছাড় দেওয়ার পাত্র নয়। বা ইরানের যেই সমস্ত সংগঠন আছে যারা কিনা যুদ্ধ লম্বা সময় চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। তো সারা পৃথিবীর জন্যেই এই যুদ্ধ কিন্তু এখন বন্ধ হওয়া জরুরি। কারণ ইতিমধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করার নির্দেশ দিয়েছে। তার বাহিরেও যদি ইউএসএ বা আম চায়না এবং রাশিয়া সবাই যদি এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যায় তাহলে সেটা কিন্তু রূপ নিবে আরেকটা বিশ্বযুদ্ধের। ইতিমধ্যে পৃথিবীর যে আন্তর্জাতিক বাজার বা আন্তর্জাতিক ব্যবসা সবকিছু কিন্তু টালমাটাল অবস্থা। বিশ্ব অর্থনীতিতে অলরেডি কিন্তু মন্দার সৃষ্টি হয়েছে। তার মধ্যে যদি এই যুদ্ধ লম্বা সময় কন্টিনিউ করে তাহলে সেটা কিন্তু সারা পৃথিবীর জন্যই হুমকির কারণ হবে। তাই আমাদের সবার উচিত এই যুদ্ধ কিভাবে বন্ধ হয় সেই জন্য চেষ্টা করা এবং দোয়া করা। অন্যদিকে আল্লাহ তাআলা যেন মুসলিমদেরকে বিজয় দান করেন এবং ইহুদি নাসারাদেরকে ধ্বংস করে দেন সেটার জন্যও দোয়া করা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবশেষে মুসলিমদেরকেই বিজয় দান করবেন। তো আমার এই চ্যানেলে এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে, চাইলে ওইগুলাও দেখতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ যারা দেখলেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।